তিনি বলেছেন যদি এই মুহূর্তে এই সিদ্ধান্ত তিনি না নিতেন তাহলে এই আন্দোলন হয়তো বিপথে চালিত হলেও হতে পারত। দেখুন, এই আন্দোলন যে সঠিক পথে হচ্ছিল প্রথম দিন থেকে সেটা নিয়ে কিন্তু সন্দেহ ছিলই। তাহলে কি সত্যি সত্যি ছাত্র যুবদের এই আন্দোলন খুব শীঘ্রই হাইজ্যাক হতে চাচ্ছিল? সেই টের কি কেন্দ্র সরকার ইতিমধ্যেই পেয়ে গিয়েছে? এই যে ইনিশিয়াল নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, তার কারণ এরা আন্দোলন করতে এসেছিল নিট পেপার লিক নিয়ে, অথচ এটা চলে যাচ্ছে রাজনৈতিক পালাবদলের দাবিতে। ফরেন ফান্ড, সেটা কি আদৌ যন্তর মন্তরের এই আন্দোলনে রয়েছে নাকি শুধুই অভিযোগ? এই কারণেই বলা হচ্ছিল যে এনআইএ দিয়ে তদন্ত করানো হোক যে এই ককরোচ জনতা পার্টি কোথা থেকে এত টাকা পাচ্ছে, কিভাবে এই দিনের পর দিন তারা আন্দোলনটাকে সংগঠিত করছে। এই মুহূর্তে সরকার যে স্টেপটা নিয়েছে সেখানে দাঁড়িয়ে এক ঢিলে দুই পাখি মারার মতো। শেষমেশ গণতন্ত্রের জয়। ছাত্র যুবদের দাবি মতোই পদত্যাগ করলেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই পদত্যাগের খবর পাওয়া মাত্রই যন্তর মন্তরে ফেটে পড়ে জয় উল্লাসে। এই জয় ছাত্র সাধারণের জয়। আমি বলছি না, এই কথা পরিষ্কারভাবে ধর্মেন্দ্র প্রধান তার প্রেস নোটে জানিয়েছেন। আর যদি এই মুহূর্তে তার এই ডিসিশন তিনি না নিতেন তাহলে অন্য দিকেই হয়তো বাহিত হয়ে যেত এই আন্দোলন। তাই ছাত্র যুবদের গত 2.5 থেকে 3 মাসের এই লড়াই কিন্তু একটা ঠিকানা পেল। এই বিষয়টা নিয়ে আজকের রণক্ষেত্রের ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই। অনেকে রণক্ষেত্রের গত এপিসোডের ভিডিওতে কমেন্ট করেছেন, আর সেই কমেন্টে কিছু শব্দ ব্যবহার করেছেন, যেরকম দালাল মিডিয়া, গদি মিডিয়া। আর এই শব্দবন্ধ ব্যবহার করেই কলকাতায় সিজেপির ঘোষিত মিটিংয়ে এবং বামেদের 8টি সংগঠনের ঘোষিত মিছিলে আর+ নিউজের সাংবাদিক রিক পুরকায়স্থকে ধরে রাস্তায় ফেলে মারা হয়েছে। এলোপাথারি ঘুষি চালানো হয়েছে, তাকে লাথি মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে এবং অনেক খারাপ ইঙ্গিত করা হয়েছে। আর এই বিষয়টাই আমি দেখতে পেলাম রণক্ষেত্রের ভিডিওর কমেন্ট বক্সেও। কিন্তু দেখুন, আমরা বিশেষ করে আর+ নিউজ কখনোই কোনো পক্ষের হয়ে কথা বলিনি। হ্যাঁ, যদি আমরা দালাল হয়ে থাকি তাহলে আমরা সাধারণ মানুষের দালাল, আমরা জাতীয়তাবাদের দালাল, আমরা ভারত মাতার দালাল, কিন্তু কোনো রাজনৈতিক পার্টির নয়। এই কথা জোর দিয়ে বলতে পারছি কারণ কোনো রাজনৈতিক দলের থেকে আমাদের কোনো ফান্ডিং আসে না, তার প্রমাণ আমি দিয়ে দিতে পারি। কেন এতগুলো কথা বললাম? তার কারণ জরুরি ছিল। তাদের জানা উচিত যে আমরা যদি কারোর পক্ষ নিয়ে কথা বলে থাকি তাহলে সেটা জনসাধারণের পক্ষ, যেটা সংবাদ মাধ্যমের কর্তব্য এবং দায়িত্ব। আর সেই এপিসোডেই একজন দর্শক, রণক্ষেত্রের নিয়মিত দর্শক, তিনিও কমেন্ট করেছেন যে প্রশ্ন ফাঁস থেকে শুরু হয়েছে এই সিজেপির আন্দোলন, যে আন্দোলন প্রায় দেশের রাজনীতি কাঁপিয়ে ছেড়েছে, যে আন্দোলন থেকে বিরোধীরা আবার নতুন করে অক্সিজেন খুঁজে পাচ্ছে, সেই আন্দোলন যাতে আর বেশি দূর না এগোয় তাই জন্য এই ব্যর্থতার দায় স্বীকার করে নেওয়া উচিত সরকারের। আর আজ ঠিক তেমনটাই কেন্দ্র সরকার কিন্তু তাদের ব্যর্থতা স্বীকার করে নিল। সবচেয়ে বড় কথা, যে দাবি, 1 নম্বর দাবি যেটা ছিল এই সিজেপি প্রোটেস্টের, যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রিজাইন, সেটা শেষমেশ তিনি পদত্যাগ করেই ফেললেন। এবং এই পদত্যাগ করার পর তিনি যে প্রেস নোট রিলিজ করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে কিন্তু তিনি একটি বার্তা দিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের প্রেস নোটের সেই হিন্দিতে লেখা সেই প্রেস নোটের হুবহু বাংলা অনুবাদ করে আপনাদের পুরোটা পড়ে শোনাচ্ছি। আগে প্রথমে শুনুন। তিনি লিখছেন, আমি সর্বদা আমাদের গণতন্ত্রের শক্তিতে অটুট বিশ্বাস রেখে এসেছি এবং যুবকদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশার গভীর সম্মান করে এসেছি। তারা শুধুমাত্র ভারতের ভবিষ্যৎ নয়, বরং একটি নতুন ও উন্নত ভারতের বাহক, নির্মাতা এবং ভবিষ্যতের শিল্পকারও বটে।
ভারতের যুব শক্তি এই দেশের আসল শক্তি। গত 10 দিনের ঘটনাক্রম আমাকে আমার মন খুব দুঃখিত করে তুলেছে। এটা দেশের যুব শক্তির বিষয়। দেশের যুব শক্তিকে বিভ্রান্তির চক্রে আটকে পড়তে দেব না, এটাই আমার সংকল্প। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তিনি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, যন্তর মন্তরে এবং দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির সুযোগ যেন জাতীয় বিরোধী শক্তিগুলো না নেয়, দেশের ঐক্য অটুট থাকে, ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে, আমাদের সন্তানরা পড়াশোনার সময় দেয়, কেরিয়ার গড়তে মনোযোগ দেয়। এই বিষয়গুলো চিন্তা করে আমি আমার পদত্যাগপত্র মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে পাঠিয়ে দিয়েছি। আমি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজির নির্দেশনা, বিশ্বাস ও নিরন্তর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে মন্ত্রী পরিষদের আমার সকল সম্মানিত সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সাথে কাজ করার সৌভাগ্য আমি পেয়েছিলাম। জাতীয় সেবায় আমার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার, আমি এর জন্য সর্বদা নিবেদিত থাকব। প্রভু শ্রী জগন্নাথজির আশীর্বাদে আমি ভবিষ্যতে ভারত মাতা, ওড়িশার জনগণ এবং দেশের যুবকদের আকাঙ্ক্ষা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টায় নিজেকে সমর্পিত রাখব। ইতি আপনাদের ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, যদি এই মুহূর্তে এই সিদ্ধান্ত তিনি না নিতেন, তাহলে এই আন্দোলন হয়তো বিপথে চালিত হলেও হতে পারত। দেখুন, এই আন্দোলন যে সঠিক পথে হচ্ছিল প্রথম দিন থেকে, সেটা নিয়ে কিন্তু সন্দেহ ছিলই। আর সেই সন্দেহকে প্রকাশ্যে মানুষের চোখের সামনে নিয়ে চলে আসে খোদ কলকাতার এই মিছিল। যেই মিছিলে যারা আয়োজক ছিল, তারাও এই কর্মকাণ্ডের নিন্দে জানিয়েছে। তাহলে কি সত্যি সত্যি ছাত্র যুবদের এই আন্দোলন খুব শীঘ্রই হাইজ্যাক হতে চাচ্ছিল? সেই টের কি কেন্দ্র সরকার ইতিমধ্যেই পেয়ে গিয়েছে? আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে সরকার ঠিক কোন কোন জায়গায় কি ভুল করলেন। যদি সরকার ঠিক পদক্ষেপ প্রথম থেকেই নিত, তাহলে কিন্তু জল এত দূর গড়াতো না। যেমনটা প্রত্যেকটা গণতন্ত্রের নিয়ম, ভারত আলাদা নয়। প্রতিটা সরকার দীর্ঘদিন মেয়াদকালীন থাকাকালীন কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, যাতে সেই ভরাটটা পূরণ হয়ে যায়। সরকার তাই সেই মলম লাগায়, এটাই নিয়ম। একটা লুপ হোলস তৈরি হয়, আর সেই লুপ হোলসকে আইডেন্টিফাই করে কিছু বিরোধী শক্তি সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপাবে। এটাই তো গণতন্ত্রের একটি সুষ্ঠু পরিবেশের প্রমাণ দেয়, তাই নয় কি? কিন্তু যখন এই আন্দোলনই হাইজ্যাক হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় লাগাম পড়াটাও কিন্তু জরুরি ছিল। তাই আজকে আপনাদের সামনে আলোচনা করব, সরকার কি সত্যিই ভুল করেছে? করলে ঠিক কোন জায়গায় ভুল করেছে, কোথায় ভুল করেছে, নাকি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিছু ষড়যন্ত্রকারীর বীজ শুরুতেই উপড়ে ফেলেছে? কোনটা? শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ঠিক এই প্রশ্নটাই, যে হোয়ার ডিড দ্য সেন্ট্রাল গো রং? ঠিক কোন জায়গায় গিয়ে সরকার ভুল সিদ্ধান্ত নিল, আর আজ যখন তারা সেই সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেটাই বা কতটা সঠিক? দেখুন, প্রথম স্লাইডেই আমি বলে রাখি যে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল এই আন্দোলনের শুরু থেকে, যে বিদেশি ফান্ডিং, ফরেন ফান্ড, সেটা কি আদৌ যন্তর মন্তরের এই আন্দোলনে রয়েছে নাকি শুধুই অভিযোগ? সেটা জানতে হলে আপনাকে জানতে হবে যে শুরু থেকে একদম জুনের 6 তারিখ যে সময় আন্দোলনের সূত্রপাত হয় যন্তর মন্তরে, ঠিক সেই সময় কিন্তু প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এই ধরনের হেডলাইন দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে বলা হচ্ছিল সিজেপি ফেসেস ফরেন ফান্ডিং, অ্যান্টি ন্যাশনাল অ্যালিগেশনস আফটার যন্তর মন্তর প্রোটেস্ট। দ্য ককরোচ জনতা পার্টি CJP, after its big protest at Jantar Mantar, the group known for its satirical takes on politics in accused of anti-national activities and getting money from foreign sources. CJP founder Avijit Dipke led by the demonstration to spotlight issues like the NEET UG 2026 paper leak and problems with CBSE's on-screen marking. একদিকে CBSEর অন-স্ক্রিন মার্কিং ছিল, অন্যদিকে নিউট UG 2026 প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। এই দুটো অভিযোগকে অ্যাড্রেস করেই কিন্তু নতুন করে একটি স্যাটারিক্যাল পার্টি তৈরি করা হয়, যার নাম হয়েছিল ককরোচ জনতা পার্টি, এবং তার লিড
নেতৃত্ব দিচ্ছিলেন কে? সেই সময় আমেরিকায় বসে থাকা অভিজিৎ দীপকে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আর সেই কারণেই স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছিল যে একটা স্যাটারিক্যাল পার্টি যার জন্ম সোশ্যাল মিডিয়ায়, যার ফাউন্ডার তখনও থাকে আমেরিকায়, এই ধরনের আন্দোলনে কি ফরেন ফান্ডিং রয়েছে? আর এই প্রশ্ন আরো জোরালো করে যখন আমেরিকান মিডিয়াগুলিতে, দ্য নিউ ইয়র্ক টাইমসের মতন মিডিয়াগুলিতে এই অভিজিৎ দীপকের প্রশংসা করা হয় এবং এই যে ককরোচ শব্দটাকে তিনি অ্যাড্রেস করেছিলেন এবং এটাকে জেন জি মুভমেন্টে পরিণত করতে পেরেছিলেন, তার ভূয়সী প্রশংসা উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে এই আন্দোলনের নেপথ্যে কি ফরেন ফান্ডিং রয়েছে? দেখুন, প্রশ্ন শুধু আর হাওয়ায় ভাসতে থাকে না, এই প্রশ্ন চলে যায় হাইকোর্টের দরজায়। দ্য ইয়ন করেছে, বলছে ফরেন ফান্ডিং বিহাইন্ড সিজেপি দিল্লি এইচসি টু হিয়ার প্লি সিকিং এনআইএ প্রুফ ইনটু প্রোটেস্ট অ্যামিড ব্ল্যাক ক্ল্যাশ ওভার পুলিশ ক্র্যাকডাউন। যখন, এটা হচ্ছে 23শে জুলাইয়ের খবর, যখন সংসদ ভবন অভিযান হয়ে গেল, ওই রকম দাঙ্গা হাঙ্গামার ছবি আমরা দেখে ফেললাম, তারপরে কিন্তু এই অভিযোগটা একেবারে হাইকোর্টে প্লি আকারে চলে যায়, PIL করা হয়। কার তরফে? দ্য পিটিশন has been filed by Satish Kumar Agarwal, a former vice president of the Akhil Bharat Hindu Mahasabha। অখিল ভারত হিন্দু মহাসভার একজন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সতীশ কুমার আগরওয়াল, তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেন দিল্লি হাইকোর্টে। ইন এ প্লি আগরওয়াল আর্জেস দ্য হোয়াট ইনিশিয়ালি বিগেন অ্যাজ এ প্রোটেস্ট ফোকাসড অন ডিম্যান্ড ওভার দ্য NEET পেপার লিক ইস্যুস হ্যাজ অ্যালেজডলি টার্ন ইন্টু এ পলিটিক্যাল ডেমনস্ট্রেশন আফটার দ্য ইনভলভমেন্ট অফ ভ্যারিয়াস লিডার্স। একদিকে ওই নাম উঠে আসছিল অরুন্ধতী রায়, কুণাল কামরা, এই সমস্ত নামগুলোকে উল্লেখ করে কিন্তু তিনি যে পিটিশন দাখিল করেছিলেন সেখানে সরাসরি অভিযোগ করেছিলেন যে এই যে ইনিশিয়াল নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তার কারণ এরা আন্দোলন করতে এসেছিল নিট পেপার লিক নিয়ে, অথচ এটা চলে যাচ্ছে রাজনৈতিক পালাবদলের দাবিতে। ভেবে দেখুন। আর সেখান থেকেই দিল্লি হাইকোর্টে অভিযোগ জমা পড়ে। কি অভিযোগ? In added that the July 20 Sanshad Cholo March witnessed incident of violence, attacks on journalists, damage to public and private property, obstruction of public movement, injuries to police personnel and an attempt to breach parliament security। যা যা হওয়ার ছিল তা সবটাই হয়েছিল, আমরা সেই ছবি দেখেছিলাম। আর এই কারণেই বলা হচ্ছিল যে NIA দিয়ে তদন্ত করানো হোক যে এই ককরোচ জনতা পার্টি কোথা থেকে এত টাকা পাচ্ছে, কিভাবে এই দিনের পর দিন তারা আন্দোলনটাকে সংগঠিত করছে। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এখানে একটি ভুল ছিল অবশ্যই কেন্দ্র সরকারের। সেটা কি? সেটা তারা NIA তদন্তের জন্য নিজেরা কোনো রকম আবেদন করেনি, যদিও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী সেপারেটভাবে একাধিক অভিযোগ তুলেছিলেন। অথচ যখন দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করা হয় তখন অখিল ভারত হিন্দু মহাসভার তরফে এই পিটিশন দাখিল করানো হয়, কারণ তখনও সন্দেহই ছিল, সন্দেহটা জোরালো তখনও সরকারের কাছে ছিল না। অন্যদিকে দ্য টাইমস অফ ইন্ডিয়া 24শে জুলাই এই খবর করে যে প্লি করা হয়েছিল ফর NIA প্রুফ ইনটু ফরেন ফান্ডিং জাঙ্ক, সেটা একদিনের মধ্যে খারিজও করে দেওয়া হয়। বলছে অন ফ্রাইডে দিল্লি হাইকোর্ট জাঙ্কড এ PIL সিকিং এ প্রুফ বাই দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিজ অর এনি specialized agencies into allegations of foreign funding against the Cockroach Janata Party led march on Parliament 20 July to protest against the NEET paper leak। দিল্লি হাইকোর্ট সরাসরি জানিয়ে দিয়েছিল যে এই বিষয়টা কিন্তু আদালত নির্দেশ দিতে পারে না, উক্ত রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে আবেদন করতে হবে, কেন্দ্র বিষয়টা বিবেচনা করবে,
যদি মনে করে তারা এই গল্পে যে অভিযোগ উঠছে ফরেন ফান্ডিংয়ের, সেখানে তারা এনআইএ দিয়ে তদন্ত করাবে, তাহলেই কিন্তু এনআইএ এই তদন্ত করতে পারে। কিন্তু আপনি দেখুন, এই তদন্তে কিন্তু এনআইএ আসেনি, বরং যখন এই প্রশ্ন করা হলো বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে, তিনিও কিন্তু খোলসা করে, মানে পরিষ্কার করে কোনো কিছু বলেননি। তার জবাবটা ছিল অনেকটাই আবঝা আবঝা। কেমন দেখুন, বলছে দ্য MEA breaks silence on foreign funding claims against Avijit Dipke's CJP, says no information to share। এর মানে কি এটা দাঁড়ায় যে কোনো ফরেন ফান্ডিং আসেনি? তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন যে আমি এই মুহূর্তে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবো না এই বিষয়ে। কিন্তু সাংবাদিকের প্রশ্ন কি ছিল? বলছে অন ফ্রাইডে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেড ইট হ্যাজ নো ইনফরমেশন টু শেয়ার রিগার্ডিং অ্যালিগেশন দ্যাট দ্য ককরোচ জনতা পার্টি ফাউন্ডার অভিজিৎ দীপকেস আউটফিট রিসিভিং ফরেন ফান্ডিং। মানে অভিজিৎ দীপকের যে সংস্থাই বলবো, এটা কোনো রাজনৈতিক দল নয়, তাই বেকার পার্টি বলে লাভ নেই। এই যে সিজেপি সংস্থা, সেই সংস্থার যে ফাউন্ডার অভিজিৎ দীপকে, তার সংস্থা কি কোনো রকম বিদেশি ফান্ডিং পেত? The response came during the minister's weekly media briefing and growing political debate over the ongoing protesters and Delhi's Jantar Mantar, when asked about reports alleged foreign financial supports for Dipke's organizations, MEA spokesperson Randhir Jaiswal পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছিল। বলা হচ্ছে নাকি পাকিস্তান থেকেও টাকা এসছে, এরকম তো অভিযোগ উঠছে। কি বলবেন আপনি? তিনি বলছেন উই হ্যাভ নো ইনফরমেশন টু শেয়ার অন দিস ম্যাটার। আমি এই বিষয়ে কোনো রকম তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার মানে কিন্তু এ নয় যে তার কাছে কোনো তথ্য নেই, অবশ্যই আছে, অবশ্যই আছে। এবং এই তথ্য প্রকাশ্যে না নিয়ে আসার জন্যই কিন্তু তার উত্তরটা ছিল এমন। তাহলে কি ধরে নেব বিদেশি ফান্ডিং ছিল না? ধরে নেওয়া যায় কি? কারণ সাম্প্রতিক কালেই কিন্তু তদন্তে উঠে এসেছে যে ভারতে প্রায় 22,000 কোটি টাকার বিদেশি ফান্ডিং এসেছে। কে বলতে পারে যে তার থেকে কিছু পরিমাণ যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে যায়নি? কেউ বলতে পারে না। কিন্তু কেউ বলতেও পারবে না যে সেখান থেকে কিছু টাকা সিজেপির আন্দোলনে গিয়েছে, এটাও কিন্তু কেউ দাবি দিয়ে বলতে পারবে না। তার কারণ কোনো প্রমাণ কিন্তু নেই সরাসরি। আর এই মুহূর্তে সরকার যে স্টেপটা নিয়েছে, সেখানে দাঁড়িয়ে এক ঢিলে দুই পাখি মারার মতো। কেমন সেটা আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমত আপনাদের বলে রাখি কি রিপ্লাই ছিল কেন্দ্রের এই রিপ্লাই। তারপর দ্য মিনিস্ট্রি neither confirm nor deny the allegation and did not indicated whether any investigation into the claims were underway। তিনি এই কথা বলার মাধ্যমে এটাই বলতে চেয়েছেন, মানে তিনি যেমন ডিনাইও করছেন না, আবার এগ্রিও করছেন না। মানে ফরেন ফান্ডিং কি আসছে, হ্যাঁও বলছেন না, আবার তিনি নাও বলছেন না। অন্যদিকে ইনভেস্টিগেশন কি চলছে, তদন্ত কি চলছে মানে গোয়েন্দা বিভাগে, সেটাও কিন্তু তিনি পরিষ্কার করে বলেননি। একটা আবজা বিষয় তিনি রেখে দিয়েছেন। ইট অলসো ডিড নট ডিসক্লোজ ওয়েদার এনি আদার গভর্নমেন্ট এজেন্সিজ হ্যাড শেয়ার্ড ইনফরমেশন উইথ দ্য MEA অন দিস ইস্যুস। কি বলেছেন তিনি সেই নিয়ে ডিডি ইন্ডিয়া যে ভিডিওটি জাহির করেছে টুইটারে, সেটি আপনাদের আমি শোনাতে চাই, শুনুন একবার। अभी जो ऑनगोइंग प्रोटेस्ट चल रहा है दिल्ली में, उस प्रोटेस्ट को लेकर कई चीजें निकलकर सामने आ रही हैं कि इसमें फॉरेन फंडिंग है, फॉरेन हाथ है, पाकिस्तान का हाथ है, कई चीजें स्प्रेड हो रही हैं। तो क्या MEA भी इन चीजों को देख रहा है, उस पर कुछ रिएक्ट करेंगे? बात आपने उठाई कि फॉरेन फंडिंग वगैरह की बात जो आपने कही, जो प्रदर्शन चल रहा है, तो मैं ये कहना चाहूँगा कि मेरे पास इस मसले पर किसी प्रकार का कोई इन्फॉर्मेशन आपसे साझा करने के लिए नहीं है। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর কিন্তু যন্তর মন্তরে যারা আন্দোলনরত সত্যিকারের ছাত্র যুব যারা ছিল, তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ চোখে পড়েছিল। স্বাভাবিক বিষয় তাদের ওপর যে এতদিন একটা অভিযোগ দাগিয়ে দেওয়া হচ্ছিল, সেটার কিন্তু একটা ফুল প্রমাণ ইতিমধ্যেই রণধীর জয়সওয়াল প্রকাশ্যে দিয়ে ফেলেন। আর এখান থেকে তারা কিন্তু একটা আশার আলো দেখতে পান যে এবার হয়তো আমাদের এই আন্দোলনটাকে কলঙ্কিত করার কোনো অবকাশ থাকবে না। কিন্তু ওই দিনেই কলকাতায় যেটা ঘটলো, সেটা কিন্তু অবশ্যই কলঙ্কিত করে এই ছাত্র আন্দোলনকে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর ছাত্রদের এই উৎসাহ দেখে আবারও মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি ভিডিও বার্তা জাহির করেন ছাত্রদের উদ্দেশ্যে, এবং তার যে মেসেজ ছিল, তিনি যে আশ্বাস দিয়েছিলেন ছাত্রদের, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কথায় সাড়া দেওয়ায় কিন্তু ছাত্রদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এতে আবার গোসা হয় বিরোধী নেতা রাহুল গান্ধীর। জানিয়ে রাখি, এর আগেই কিন্তু তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়ে, মানে যন্ত্রমন্ত্রে না গিয়েও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দীর্ঘক্ষণ ধর্ণা অবস্থানে বসেছিলেন। পরবর্তীকালে তাকে পুলিশ দিয়ে সরানো হয়। কিন্তু এখন প্রধানমন্ত্রী আবার নতুন করে ভিডিও জাহির করার পর রাহুল গান্ধী তিনি বলছেন এই সুযোগে, আমি যে বললাম না শুরুতেই যে একটা লুপ হোলস তৈরি হয়, যেখান থেকে যখন বিরোধীরা ব্যর্থ তখন সিজেপি অভিজিৎ দীপকে সিজেপি নামক একটি স্যাটারিক্যাল পার্টি তৈরি করে বিরোধিতায় নেমে পড়ে এবং একটা আন্দোলন সংগঠিত হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা পুরোটাই কিন্তু মেনে নেওয়া যায় একটা সুস্থ গণতান্ত্রিক দেশে, এটা হয়েই থাকে, এটা কোনো আলাদা কিছু নয়। কিন্তু এমন জায়গা দাঁড়িয়ে বিরোধী নেতাও আসবে, এসে বলবেন যে হ্যাঁ সরকারের অ্যাকাউন্টেবিলিটি তিনি চাইবেন, এটাই কিন্তু গণতন্ত্র। আর আমাদের রণক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়েই আলোচনা করা হয়, মানবতার দিকে। এখানে কিন্তু ধর্ম নিয়ে কথা বলা হয় না, এখানে দুই দেশের জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়। আপনারা যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের আমি অনুগ্রহ করে বলছি যে প্রতিটি এপিসোড দেখুন, 400 450 ওপরে রণক্ষেত্রের এপিসোড রয়েছে। প্রতিটি এপিসোড দেখুন, কোনো এপিসোডে যদি কোনো রকম এই ধরনের এলিমেন্ট আপনারা খুঁজে পান অবশ্যই আমাকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন, আর প্লাস নিউজকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন যদি খুঁজে পান। আমি কথা দিলাম, এত বড় কথা বললাম, তারপরও যদি কেউ এসে গদি মিডিয়া, দালাল মিডিয়া, এই মিডিয়া সেই মিডিয়া, আসলে মিডিয়ার ধর্ম একটাই, সেটা হচ্ছে মানবতা, গণতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষের কথা তুলে ধরাই হচ্ছে মিডিয়ার ধর্ম। আমরা সেই ধর্মই পালন করি। আশা করি বোঝাতে পারলাম। এবার আপনাদের আমি বোঝাতে চাইছি যে গণতন্ত্র, একটা সুস্থ গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হয়। এই সুযোগেই কিন্তু রাহুল গান্ধী, এই মুহূর্তে লোকসভার বিরোধী দলনেতা, তিনি কিন্তু অবশ্যই সরকারের জবাবদিহিতা চাইতে পারেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি আইসার, যাদের একটু টেরা চোখে দেখা হয়, সেই আইসার কয়েকজন ছাত্রছাত্রীকে পেছনে নিয়ে তিনি বলেন, স্টুডেন্টস বাই হিজ সাইড, রাহুল গান্ধী টেলস পিএম মোদি ওয়ান্ট অ্যাকশন নট ভিডিওস। বলছে ছাত্রছাত্রীদের যেটা চায় সেই অ্যাকশনটা নিন, ভিডিও নয়। স্বাভাবিক বিষয়। কিন্তু দেখুন, এর পরেই মস্ত বড় সিদ্ধান্তটা নিয়ে নেয় সরকার পক্ষ। আর এই সিদ্ধান্তে কিন্তু এক ঢিলে দুই পাখি মরার উপক্রম হয়। কেন বলছি তার আগে আপনাকে জানিয়ে দিই সিদ্ধান্তটা কি। এনডিটিভি করেছে, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান সেন্ডস রেজিগনেশন টু পিএম মোদি অ্যামিড স্টুডেন্ট প্রোটেস্ট। খেল খতম, পয়সা হজম। কেন বললাম? তার কারণ হচ্ছে, যদি ফরেন ফান্ডিং এসেও থাকে কিংবা আসার কোনো উপক্রম থাকতো, যদি ওই 22,000 কোটি টাকার মধ্যে যন্তর মন্তরে কিছু ঢুকেও থাকতো, ঢুকে গেছে, টাকা এসছে, খেয়ে নিয়েছ, হজম হয়ে গেছে, আর নতুন করে এই সুযোগ দেওয়া যাবে না। এখানেই এবার ইতি টানো হয়ে গেল। যে দাবি আপনারা এতদিন ধরে করছিলেন সেই দাবি মেনে নিল সরকার পক্ষ। কিন্তু এর পরেও রাজনীতিতে চলতে থাকে গণতন্ত্রে, তার প্রমাণ হিসেবে আপনাদের এই হেডলাইনটা পড়াই যে যন্তর মন্তর প্রোটেস্ট লাইভ, মুভিং ধর্মেন্দ্র প্রধান টু অ্যানাদার মিনিস্ট্রি নট অ্যাকসেপ্টেবল টু স্টুডেন্টস সেস রাহুল গান্ধী। এই মুহূর্তে ছাত্রদের আরও দুটো যে দাবি রয়েছে সে দাবিও মানতে হবে বলে দেওয়া হয়েছে। এক হচ্ছে কম্পেনসেশন, তাদের আর্থিক সাহায্য করা, যারা এই মুহূর্তে মানে এই নিটের জন্য যারা আত্মত্যাগী হয়েছিলেন তাদের পরিবারকে। অন্যদিকে 20 জুলাই যারা সংসদ মার্চ করেছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ফাইল করা হয়েছে, এফআইআর করা হয়েছে, তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া এবং কোনো রকম লিগ্যাল অ্যাকশন তাদের বিরুদ্ধে না নেওয়া। এই দুটো দাবিও যদি মেনে নেয় তাও ঠিক আছে, কিন্তু তারপরেও কি এই আন্দোলন উঠে যাবে? সেখানেও কিন্তু রাহুল গান্ধীর এই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলেছেন যে ধর্মেন্দ্র প্রধানকে যদি এই মুহূর্তে আবার অন্য কোনো মন্ত্রকে শিফট করা হয় সেটাও কিন্তু
ছাত্র জনতা, ছাত্র যুবরা মেনে নেবে না। এখন কোন দিকে যায়, কোন দিকে জল গড়ায়, অবশ্যই এটা দেখার বিষয়। কিন্তু যে মস্ত বড় চালটা এই মুহূর্তে সরকার পক্ষ নিয়েছে সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। অনেকে বলবেন যে ভুল করেছে সরকার, কেন? কারণ সব কিছুই তো করেছে, সব কিছুই। যা দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়েছেন, সোনাম ওয়াংচুককে মানে তার কাছে গিয়ে তার অনশন ভাঙিয়েছেন, কিন্তু কিছু মিস্টেক হয়ে গিয়েছে। যখন এই দাবি প্রথমবার ওঠে তখনই তো অ্যাকশন নেওয়া উচিত ছিল। এতদিন তাহলে লাগতো না, তখনই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে পারতেন। তাহলে তো অনশনই করতে হতো না সোনাম ওয়াংচুককে। আর যদি সোনাম ওয়াংচুককে অনশন ভাঙাতেই হতো তাহলে দিল্লির যন্তর মন্ত্রের ওই মঞ্চে গিয়েই ভাঙাতেন। তাকে জোর করে হসপিটালে তুলে নিয়ে গিয়ে সেখানে গিয়ে তাকে জল খাওয়াতে হতো না, কি শরবত খাওয়াতে হতো না? এইগুলোও কিন্তু আলোচনা হচ্ছে, এগুলো কিন্তু বড় লুপ হোলস সরকার পক্ষের। আর অন্যদিকে যারা সরকারের পক্ষে তাদেরও কিন্তু যুক্তি রয়েছে, তারাও কিন্তু বলছে এই মুহূর্তে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটা দিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। তার কারণ আমি জানি না সেই 22,000 কোটি টাকার থেকে কোনো টাকা যন্তর মন্ত্রে ঢুকেছিল কিনা, সরকার কাছেও কোনো প্রমাণপত্র নেই। কিন্তু আগামী দিনে যাতে এই ধরনের ফরেন ফান্ড কোনো রকমভাবে এই ধরনের আন্দোলনকে সহযোগিতা করতে, বিশেষ করে এই সিজেপির আন্দোলনকে সহযোগিতা করতে না পারে, তার আগেই আন্দোলন ভেঙে দাও। তাহলে কি করতে হবে? সেখান থেকে যে দাবি উঠছে সেই দাবি মেনে নাও। যদি আমাদের একটা ফল্ট হয়ে থাকে তাহলে সেই ফল্ট স্বীকার করে, দায় স্বীকার করে সেই দাবিটাকে মেনে নাও। আজ কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু সেটাই করেছে। আর তাই যারা ঘোলা জলে মাছ ধরতে এসে ভারতের এই আন্দোলনকে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের সঙ্গে তুলনা করতে চান, তাদেরও কিন্তু মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।